জুলাই সনদ নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করতে চাইছে বিরোধী দল। মন্তব্য স্পিকারের। জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া খালেদার সমাধিতে শ্রদ্ধা। মির্জা আব্বাসের মস্তিষ্কে 2 দফায় অস্ত্রোপচার। শারীরিক অবস্থার উন্নতি হলে নেওয়া হবে বিদেশ। চিকিৎসার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। সাভারে এক্সপ্রেস ওয়ের নির্মাণ কাজ ও মহাসড়কে 3 হুইলারের কারণে ঈদযাত্রায় যানজটের শঙ্কা। উদ্যোগ নেওয়ার কথা বলছে হাইওয়ে পুলিশ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বরগুনার পাথরঘাটায় নিচে নেমে যাচ্ছে পানির স্তর। খাবার পানির তীব্র সংকট, ভোগান্তিতে স্থানীয়রা। পার্বত্য জেলা বান্দরবানে বন উজাড় করে শুকানো হচ্ছে তামাক। বাতাসে ভাসছে বিষ। বিপন্ন পরিবেশ, নেই কার্যকর পদক্ষেপ। শক্তিশালী সাম্রাজ্যের পতন হয় সামরিক উচ্চাকাঙ্ক্ষার কারণে। ইরানে আগ্রাসনকে যুক্তরাষ্ট্রের জন্য তেমন হুমকি, বলছেন বিশ্লেষকরা। এবং দ্বিতীয় ওয়ানডেতে জয় ধরে রাখতে পারল না বাংলাদেশ। ডিএলএস পদ্ধতিতে 128 রানের হার পাকিস্তানের কাছে। সিরিজে 1-1 সমতা। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ সকালে দেখছিলেন সুপার বোর্ড শিরোনামগুলো। আপনাদের সাথে আছি আমি রিপা খন্দকার। এবার বিস্তারিত। সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। শ্রদ্ধা জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পরে জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। স্পিকার বলেন, সংসদে ফ্যাসিবাদের আচরণ যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। এইচ হিমেলের রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন স্পিকার ও ডেপুটি স্পিকার। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্পিকার। জানান, জাতীয় সংসদ পরিচালনায় নিরপেক্ষতা বজায় রাখা হবে। আমরা নিরপেক্ষ থাকব এবং ক্রিকেট খেলায় আম্পায়ারের যে ভূমিকা থাকে আমাদের সেই ভূমিকা থাকবে। এই মাফিয়ারা যাতে আর পুনর্বাসিত হতে না পারে, দেশে আবার তাদের পুনরুত্থান যাতে না হয়, সেজন্যে প্রত্যেক গণতান্ত্রিক শক্তি, রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাচ্ছি। এরপর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমদ। পরে শ্রদ্ধা জানান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার বলেন, জুলাই সনদ নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করতে চাইছে বিরোধী দল। অহেতুক জুলাই সনদ নিয়ে একটা বিতর্ক করা হয়েছে, যেটির কোনো প্রয়োজন ছিল না। জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে ডিসিশন নেবে সেটাই সবার মান্য করা উচিত। বাংলাদেশের বিচক্ষণ সংগ্রামী জনগণ সঠিকভাবে রায় প্রকাশ করেছে, যাতে আগামী দিনগুলোতে সংসদীয় গণতন্ত্রের পথ সুগম হয়। গণতন্ত্রের উপরে কোনো আঘাত যেন না আসে, সেজন্য সরকার এবং বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। রাজধানীর এফআই কেয়ার হাসপাতালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে 2 দফায় অস্ত্রোপচার করা হয়েছে। শুক্রবার বিকেলে ও সন্ধ্যায় বিশেষজ্ঞ চিকিৎসক দল তার অস্ত্রোপচার করেন। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন হলে তাকে বিদেশ নেওয়া হতে পারে। এর আগে বাদ জুমা মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি চিকিৎসার খোঁজ খবর নেন। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট। গত বুধবার ইফতারিতে পানি পান করার সময় হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অবস্থার অবনতি হলে গভীর রাতে তাকে ভর্তি করা হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে বিদেশে নেয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতিও নেওয়া হয়। কিন্তু সিটি স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর অবস্থার অবনতি দেখতে পান চিকিৎসকরা। বিকেল 3টার পর তার মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড।
এদিকে শুক্রবার বাদ জুমা মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব ওনাকে দেখার জন্য এসেছিলেন, তার খোঁজখবর নেওয়ার জন্য। উনি তার শারীরিক খোঁজখবর নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে দেখে এসে বলেছেন যে তার একটা অপারেশন প্রয়োজন। অস্ত্রোপচারের পর অবস্থার উন্নতি না হলে মির্জা আব্বাসকে বিদেশে নেওয়া হতে পারে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। এক্সপার্ট ওয়াটার পাম্পে আছে 100% কপার ওয়েন্ডিং ওয়্যার। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। অতীতের কালো আইন বহাল রেখে জাতিকে নিগ্রহের চেষ্টা করা হলে তা জামায়াত মেনে নেবে না বলে জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার বিকেলে রাজধানীতে এক ইফতার মাহফিলে এ হুঁশিয়ারি দেন তিনি। এ সময় সরকারে যেতে না পারায় আফসোস নেই উল্লেখ করে জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এদিকে মামলা বা ভয়ভীতির মাধ্যমে তরুণ নেতৃত্ব দমনের চেষ্টা করলে ভবিষ্যতেও তা ব্যর্থ হবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। শুক্রবার বিকেলে রাজধানীতে ইফতার মাহফিলের আয়োজন করে গবেষণাধর্মী সংগঠন নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। যাদের কথায় আমরা গণভোট হা জয়যুক্ত করলাম তারা কিন্তু আজকে সেই জায়গা থেকে সরে গেছে। এটা খুব পেইনফুল। অনতি বিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির যে সার্কুলার দিয়েছে এটা বাতিল করে আগের সার্কুলারটা বহাল রাখা হোক। এতে প্রধান অতিথির বক্তব্যে মিথ্যাচারিতা, ধোঁকাবাজি করে এদেশে আর রাজনীতির ব্যবসা চলবে না বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, অতীতের মতো কালো আইন বহাল রেখে জাতিকে নিগৃহীত করা যাবে না। সরকারের সঙ্গত জনকল্যাণে নেওয়া প্রত্যেকটি সিদ্ধান্ত এবং কাজের আমরা সমর্থক হব, সঙ্গী হব। কিন্তু আমরা যদি দেখি সেই পুরানা কায়দায় কালো আইন বলবৎ রেখে অথবা নতুন নতুন কালো আইন তৈরি করে জাতিকে আবার নিগৃহীত করার দিকে যাওয়া হচ্ছে, তাহলে আমরা ঘরে বাইরে গর্জন করব। ঘর সংসদ, বাইরে রাজপথ। এই সময় বিডিআর হত্যাকাণ্ডের বিষয়টিও উঠে আসে জামাত আমিরের বক্তব্যে। একদিনে এত সংখ্যক সেনা অফিসারের মৃত্যু, দুনিয়ায় এটি নজিরবিহীন। আপনজনেরা জানতে পারলেন না কারাই নীল নকশা তৈরি করেছিল এবং কেন করেছিল। দুইটা তদন্ত কমিশন তখন হয়েছিল, কোনোটাই আলোর মুখ দেখেনি। এই ঘটনা দিয়ে শুরু হয়েছিল খুনের রাজনীতি, এরপরে এটা এসে শেষ হয়েছে 24 এবং তার রেশ উসমান হাদি পর্যন্ত অব্যাহত ছিল। এদিকে গণঅভ্যুত্থানে নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের অপচেষ্টার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শুক্রবার নিজের ফেসবুক পেজে পোস্ট দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মামলা বা ভয়ভীতির মাধ্যমে তরুণদের নেতৃত্বকে দমন করার চেষ্টা অতীতের মতো ভবিষ্যতেও ব্যর্থ হবে উল্লেখ করে এই ধরনের অপচেষ্টা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। ঈদ ঘনিয়ে আসায় জমে উঠেছে রাজধানীর বিপণী বিতানগুলো। মৌচাক শপিং মলেও দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। তবে দাম নিয়ে রয়েছে ক্রেতা ও বিক্রেতাদের ভিন্ন মতামত। আরও জানাচ্ছেন শায়লা খান। ঈদ সামনে রেখে জমে উঠেছে রাজধানীর শপিং মলগুলো। দোকানে দোকানে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। পরিবারের সদস্যদের জন্য পছন্দের পোশাক কিনতে ব্যস্ত সবাই। ঈদ আনন্দ দ্বিগুণ করতে গভীর রাত পর্যন্ত ঘুরছেন ক্রেতারা। অধিকাংশরাই কেনাকাটা সারছেন পরিবারের সমেত, সঙ্গে থাকছে শিশুরাও। ড্রেস, প্যান্ট, পরে ক্লিপ আর অনেক কিছু কিনেছি। আর মা আর খালামণির সাথে এসেছি। আমার শার্ট, তারপরে গেঞ্জি, প্যান্ট, এইসব জিনিস কিনতে এসেছি। আমি কিনেছি চশমা আর ক্যাপ আর কাপড় আর প্যান্ট। ক্রেতাদের অভিযোগ, বাড়তি দামের কারণে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত পরিবারগুলোকে। বাজারে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবিও জানিয়েছেন তারা। গত বছরের চেয়ে এবছরে পোশাকের দাম বেশি, অন্যান্যবার থেকে এবার অনেকটাই বেশি দামটা। আর আমি ম্যাক্সিমাম রিলেটিভসদের জন্যই কেনাকাটা করছি। প্রশাসনিক লোকজন যদি একটু নজরদারি করতো যে কাপড় অনুযায়ী তাদের দামগুলি ঠিক আছে কিনা, তাহলে আমাদের জন্য, মধ্যবিত্তদের জন্য হয়তো ভালো হতো। তবে বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি পোশাকের দাম নাগালের মধ্যে রাখা হয়েছে। বছরের তুলনায় এই বছর আমরা নিজেরা সরাসরি ইম্পোর্ট করতে পারতেছি। আমাদের নিজেদের লাইসেন্স আছে, যে কারণে আমরা অনেক কমে দিতে পারতেছি। গত বছরের তুলনা, এর আগের বছর তুলনা
আল্লাহর রহমতে এই বছর বেচাকেনা ভালো। জিনিসের কোয়ালিটি খুবই ভালো, কাস্টমারও সন্তুষ্ট হচ্ছে, আমরাও বিক্রি করে খুব মজা পাচ্ছি। শেষ মুহূর্তের ঈদ কেনাকাটায় আরো ভিড় বাড়বে এই আশা বিক্রেতাদের। শায়লা খান, দেশ টিভি, ঢাকা। সাভার এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ ও মহাসড়কে 3 হুইলারের অবাধ বিচরণে ঈদযাত্রায় তীব্র যানজটের শঙ্কা রয়েছে। যদিও হাইওয়ে পুলিশ বলছে যাত্রার স্বস্তিদায়ক করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সহকর্মী দেয়ানিমনের রিপোর্ট। সাভারের আশুলিয়ার বাইপাইল আব্দুল্লাহপুর ও নবীনগর চন্দ্রা মহাসড়কে চলছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। চলমান এই প্রকল্পের কারণে মহাসড়কের বিভিন্ন অংশে সরু হয়ে গেছে সড়ক, কোথাও কোথাও তৈরি হয়েছে খানাখন্দ। এতে স্বাভাবিক সময়ে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হচ্ছে যাত্রীদের। একদিকে সড়কের উন্নয়ন কাজ, অন্যদিকে মহাসড়কে নিষিদ্ধ অটোরিকশার অবাধ বিচরণের কারণে এবারের ঈদযাত্রায় তীব্র যানজট ও ভোগান্তির শঙ্কায় যাত্রীরা। বাইবেল থেকে শ্রীপুর যাইতে 2 ঘন্টা লেগে যায়, কোনো সময় আরো বেশি লাগে। রাস্তাগুলা আপনার দ্রুত কাজ করলে বাদে আর এই মাথাগুলো যদি ক্লিয়ার করে দেয় তাহলে গাড়িগুলা একটু আরামে যাইতে পারবো, তা না হলে চন্ডাবন্ধ জাম, প্রচুর জাম পড়বে। কিছুক্ষণ পরে দেখবেন আপনি যানজট শুরু হয়ে যাবে। দুর্ভোগ, এটা দুর্ভোগ মানে ঈদ আসলে তো দুর্ভোগের শেষ নাই। যদিও ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ সমন্বিতভাবে এই আইন শৃঙ্খলা, বিশেষ করে ট্রাফিকিং, রোডের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এবং ঘরমুখ মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেই জন্য আমরা যে পদক্ষেপ গ্রহণ করা দরকার এবং যে স্থানে আমাদের পুলিশিং তৎপরতা বৃদ্ধি করা দরকার সেই সব স্থানে তৎপরতা বৃদ্ধি করব। শিল্পাঞ্চল আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের কারণে সড়কে যে নিত্যদিনের ভোগান্তি তৈরি হয়েছে, ঈদের সময় সেই চাপ কতটা কমানো সম্ভব হবে সেটি এখন দেখার বিষয়। দেওয়ানিমন, দেশ টিভি, সাভার। ধর্মীয় নেতাদের সামাজিক মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে এক অনন্য উদ্যোগ নিয়েছে সরকার। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দেশব্যাপী ৪,৯০৮ মসজিদ, ৯৯০টি মন্দির, ৭২টি বৌদ্ধবিহার, ১৯৮টি গির্জায় ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য মাসিক ভাতা কার্যক্রম আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের আগেই এই বিশেষ আর্থিক সুবিধা চালুর ঘোষণায় খুশি কর্মকর্তারা। বিস্তারিত থাকছে অঙ্কন চৌধুরীর রিপোর্টে। প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকদের জন্য মাসিক সরকারি ভাতা কার্যক্রম শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে দেশের কয়েক লাখ ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকরা প্রথমবারের মতো সরকারি রাষ্ট্রীয় সম্মানী কাঠামোর আওতায় আসছেন। সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রতি মসজিদের জন্য মাসিক বরাদ্দ 10,000 টাকা। এর মধ্যে ইমাম পাবেন 5,000 টাকা, মুয়াজ্জিন 3,000 এবং খাদেম পাবেন 2,000 টাকা। অন্যদিকে মন্দির, গির্জা ও বৌদ্ধবিহারের জন্য বরাদ্দ 8,000 টাকা, যেখানে প্রধান ধর্মীয় গুরু 5,000 এবং সহকারী পাবেন 3,000 টাকা করে। শুধু মাসিক সম্মানই নয়, বছরে 2টি প্রধান ধর্মীয় উৎসবে তাদের জন্য থাকছে বিশেষ ভাতার ব্যবস্থাও। ভাতাটা বর্তমানে চালু হয়েছে, আমি এতে খুবই আনন্দিত এবং আমরা অনেক সন্তুষ্ট। আমরা তো অবহেলিত কোনো সময় সরকারি কোনো অনুদান পাই নাই। বিএনপি সরকার আসায় যে তাই নিয়ে উদ্যোগটা নিয়েছে, এতে আমরা তাকে খুব আশীর্বাদ করি। তারেক রহমান সাহেব আমাদের যে একটা উদ্যোগ নিছে, আমাদের মসজিদের মধ্যে এরকম একটা অনুদান দিবে ইমাম, মুয়াজ্জিন, খাদেমদের লাখ লাখ শুকরিয়া। এই ফার্স্ট আমাদেরকে এভাবে মূল্যায়ন করা হয়েছে, আমরা ওনার উত্তরোত্তর উন্নতি কামনা করছি। বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর থেকেই ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মতো ফ্ল্যাগশিপ প্রকল্পগুলো একে একে বাস্তবায়ন করা হচ্ছে। এই ধারাবাহিকতায় ঈদ উল ফিতরের আগে ধর্মীয় নেতাদের হাতে প্রথম মাসের সম্মানে তুলে দিতে কাজ করছে প্রশাসন। প্রধানমন্ত্রী জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ জানান, এই ভাতা প্রকল্পে কোনো অনিয়ম করার সুযোগ রাখা হয়নি। কোনো মসজিদকে বাছাই করা, কোনো মসজিদকে বাদ দেওয়া, সেখানে যে দুর্নীতির সুযোগ হয় সেই সুযোগও রাখা হয়নি। পর্যায়ক্রমে সকল মসজিদ ইনশাআল্লাহ পাবে, সকল মন্দির পাবে এবং সকল গির্জা পাবে। দেশের 4,908টি মসজিদ, 990টি মন্দির, 72টি বৌদ্ধবিহার ও 198টি গির্জায় দেয়া হবে সম্মানী ভাতা। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা। টানা কয়েকদিনের হালকা গরম আর গুমোট পরিস্থিতির পর অবশেষে বৃষ্টি দেখা পেল রাজধানীবাসী। শুক্রবার সন্ধ্যায় ঢাকার বিভিন্ন এলাকায় বজ্রসহ শিলাবৃষ্টি হয়েছে। নগর জীবনে এই বৃষ্টি বয়ে এনেছে একচিলতে প্রশান্তি। তবে বৃষ্টিতেই ঈদের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী ও ঘরমুখ মানুষেরা চরম ভোগান্তিতে পড়েন। রাস্তাঘাটে চলাচলরত সাধারণ মানুষ সাময়িক বিপাকে পড়লেও গুমোট গরম কমে আসায় তাদের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ। তবে অনেক জায়গায় শিলাবৃষ্টির কারণে কাচের জানালায় সামান্য ক্ষতির খবর পাওয়া গেছে। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, গুলশান, তেজগাঁও, লিংক রোড ও
ভাটারা এলাকায় শিলা পড়ার খবর পাওয়া গেছে। দেখছেন সংবাদ সকাল। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দেখছেন সংবাদ সকাল। চুয়াডাঙ্গায় এক নারীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত 9:30টার দিকে দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের চারাতলার মাঠের একটি তামাক ক্ষেত থেকে জাহেদা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, ওই দিন সকাল 10টার দিকে ছাগলের ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন জাহেদা খাতুন। দুপুরে বাড়ি ফিরতে না দেখে তাকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। বিকেল 5টার দিকে তার ক্ষত বিক্ষত মরদেহ দেখতে পান স্থানীয়রা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় বরগুনার পাথরঘাটায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। জেলার চারিদিকে বিভিন্ন নদ নদীতে অয়থ পানি থাকার পরও তেমন ব্যবস্থা নেই বিশুদ্ধ পানির। এতে চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। সংকট নিরসনে সরকার ও বেসরকারি সংগঠন নানা পদক্ষেপ নিলেও মেলেনি কার্যকর কোনো সমাধান। রিয়াজ আহমেদ মুসার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। নদীবেষ্টিত দক্ষিণের জেলা বরগুনার পাথরঘাটায় দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। চারিদিকে পানি থাকার পরেও বিশুদ্ধ পানি পাচ্ছে না সাধারণ মানুষ। কাঠফাটা রোদে গ্রামের পর গ্রাম হাঁটতে হচ্ছে বিশুদ্ধ পানি সংগ্রহে। স্বাভাবিকভাবে পানিতে লবণের মাত্রা 600 ppm পর্যন্ত থাকলে সে পানি খাবার উপযোগী ধরা হয়। তবে পাথরঘাটার ভূগর্ভস্থ পানিতে লবণের মাত্রা রয়েছে প্রায় 3000 ppm পর্যন্ত। এতে বিশুদ্ধ ও সুপেয় পানি পেতে গভীর নলকূপ বসালেও লবণাক্ততার কারণে সেগুলো কোনো কাজেই আসছে না। নদী ও সমুদ্রের পানি লবণাক্ত হওয়ায় বৃষ্টি আর পুকুরের পানি উপকূলবাসীর একমাত্র ভরসা। অধিকাংশ পুকুর শুকিয়ে যাওয়ায় তা আরো দুঃসাধ্য হয়ে পড়েছে। পৌরসভার ব্যবস্থাপনায় ও বেসরকারি সংগঠনের উদ্যোগে কিছু পানির ফিল্টারের ব্যবস্থা করলেও তা চাহিদার তুলনায় অনেক কম। পানি হিন্ডে মনে 2-3 কিলো যাইয়ে এবার ওই 100 টাকা 200 টাকা 300 টাকা এরকম গাড়ি বেড়া দিয়ে 2 ড্রাম 3 ড্রাম পানি এনে এবার খাওয়া লাগে। বৃষ্টি হয়, সেই বৃষ্টির পানি পুকুরে রেখে দেওয়া হয়, তো সেই পানি সাপ্লাই করে তারপর সব এলাকার সকলে খায়। পাথরঘাটা উপজেলার বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেয়ার কথা জানান নির্বাহী প্রকৌশলী। এই বিষয়টা নিয়ে আমরা এখন কাজ করছি। আমি নির্বাহী প্রকৌশলী হিসেবে ওখানে অল্টারনেট কি সোর্স এখানে স্থাপন করা যায় সেই বিষয়টা। তো সব মিলিয়ে গভর্নমেন্টের পক্ষ থেকে এই পাথরঘাটাতে আসলেই ইম্পর্টেন্স দেওয়া আছে। দীর্ঘদিনের সুপেয় পানি সংকট নিরসনে স্থায়ী ও কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের বাসিন্দাদের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। পার্বত্য জেলা বান্দরবানের বাতাসে ভাসছে তামাকের বিষাক্ত নিকোটিন। বন উজাড় করে তামাক শুকানোয় বিপন্ন হচ্ছে পরিবেশ। অর্থের প্রলোভনে এই বিষাক্ত প্রক্রিয়ায় জড়িয়ে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন নারী, শিশুসহ সবাই। তামাকের এই নীল দংশন থেকে জনসাধারণকে রক্ষায় প্রশাসনের নেই কোনো কার্যকর পদক্ষেপ। আবুল বাশার নয়নের প্রতিবেদন জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। ফেব্রুয়ারি আর মার্চ মাস মানেই পাহাড়ের বাতাসে তামাক পোড়ানোর ঝাঁঝালো গন্ধ। বান্দরবানের তামাক অধ্যুষিত গ্রামগুলোতে এখন নিঃশ্বাস নেয়াই দায়। জেলার নাইক্ষ্যংছড়ি, লামা, আলীকদম উপজেলার সর্বত্র তামাকের আগ্রাসন বেড়েছে। তামাক পাতা শুকানোর জন্য নির্মিত তন্দু বা চুল্লি থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া আচ্ছন্ন করে ফেলছে বিস্তীর্ণ জনপদ।
এই বিষাক্ত প্রক্রিয়ায় অর্থের প্রলোভনে জড়িয়ে পড়ছে নারী ও স্কুল পড়ুয়া শিশুরা। তামাক পাতা গোছানো ও তন্দুলে দেওয়ার কাজ করেন নারীরা। এতে দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট ও প্রজনন ঝুঁকিতে পড়ছেন তারা। অন্যদিকে শৈশব হারিয়ে শিশুরা মেতে উঠছে তামাকের বিষাক্ত কারবারে, যা তাদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত করছে। চল্লিতে একদিক দিয়ে বনভূমির কাঠ উজাড় হচ্ছে, আর দিক দিয়ে ওই চল্লির ধোঁয়ায় বাতাসে কার্বন অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। তামাক কোম্পানিগুলোর বিভিন্ন প্রলোভনের ফাঁদ এবং তাদের বাবা মায়েরা এই ফাঁদে পা দিয়ে তাদের সন্তানদেরকে এই তামাক ক্ষেতগুলোতে কাজ করায়, যেটা তাদের ভবিষ্যৎ নষ্ট করতেছে। বর্তমান তামাক মৌসুমের যে হারে বিভিন্ন তামাক কোম্পানির তামাক প্রক্রিয়াজাতকরণের জন্য তামাকে যে চুল্লি ব্যবহার করা হচ্ছে, এই যে তামাক ক্ষেতের জন্য যে বড় বড় গাছগুলো মানে কেটে নেওয়া হচ্ছে এবং এই গাছগুলো যে তামাক চুল্লিতে যে পুরানো হচ্ছে, আমার মনে হয় আগামীতে ছায়া দেওয়ার জন্য এরকম কোনো বড় গাছও খুঁজে পাওয়া যাবে না। গেল 15 বছরে জেলার 7 উপজেলায় অন্তত 3000 হেক্টর জমিতে তামাক চাষ বেড়েছে। জনবসতিপূর্ণ এলাকায় গড়ে তোলা হয়েছে 5000-এরও বেশি তামাক চুল্লি। জ্বালানি হিসেবে অবাধে পোড়ানো হচ্ছে বনের কাঠ। এতে উজাড় হচ্ছে পার্বত্য বনভূমি। বিশেষজ্ঞরা বলছেন, তামাকের বিষাক্ত ধোঁয়া শিশু ও বৃদ্ধদের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক। তামাক চাষের কারণে ফুসফুসের শ্বাসতন্ত্রের যে সমস্ত রোগ হতে পারে, যেমন হাঁপানি রোগ, সিওপিডি, এই সমস্ত রোগের পাশাপাশি মরণঘাতী ফুসফুসের ক্যান্সারও এতে হতে পারে। এছাড়াও ত্বকের রোগ এবং আরো বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে ওনারা ভুগে থাকেন। স্থানীয়রা বলছেন, পাহাড়ের প্রাণ ও প্রকৃতি বাঁচাতে বিষবৃক্ষ তামাকের হাত থেকে মুক্তি এখন সময়ের দাবি। ফারজানা ফ্রস্টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। বাংলায় সুলতানি ও মুঘল আমলের প্রাচীন মুসলিম ঐতিহ্যের চিহ্ন নিয়ে আজও সগৌরবে দাঁড়িয়ে আছে ঝালকাঠির রাজাপুরের গালুয়া পাকা মসজিদ। শুধু নামাজ আদায়ের স্থানই নয়, মুসলিম সম্প্রদায়ের সংস্কৃতি ও ইতিহাস গবেষণা ও পর্যটনের স্থানে পরিণত হয়েছে মসজিদটি। সহকর্মী নাইম হাসান ইমনের রিপোর্টে জানাচ্ছেন সীমান্ত বর্ধন। ঝালকাঠির রাজাপুরে নিঝুম পরিবেশে কোন সময়ে মসজিদটি নির্মাণ হয়েছিল তা বলতে পারে না কেউ। কথিত আছে, বাংলা 1122 সালে স্থানীয় মাহমুদ জান আকন্দ নামে এক ব্যক্তি সর্বপ্রথম এটিকে আবিষ্কার করেন। সে সময় ঘন জঙ্গলে আবৃত ছিল মসজিদটি। সেই থেকেই এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় হয়ে আসছে। অনেকের কাছে এটি জিনের মসজিদ নামেও পরিচিত। স্থাপত্য শৈলীতে অনন্য গালুয়া মসজিদ। পাকা ইট এবং চুন সুরকির মিশ্রণে তৈরি এই মসজিদের দেয়ালে খোদাই করা নিপুণ কারুকার্য ও নকশা প্রাচীন মুসলিম সংস্কৃতি ও ইতিহাসের সাক্ষ্য বহন করছে এক গম্বুজের এই মসজিদটি। তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে এর আদি জৌলুস অনেকটা ম্লান হতে বসেছে। ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব বিবেচনায় এর দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। 400 বছর আগের মসজিদ, এটা কারা তৈরি করছে সেটা আমরা সঠিক জানি না আর বলতে পারি না। আমরা যেরকম বাচ্চা করে যেরকম শুনিয়েছি, আমরাও সেরকম দেখতে চাই। সরকার দাবি জানাই মসজিদটা যেন ভালো মতন করিয়ে দেয়। না, অনেকে দূর দূরান্ত থেকেও এই মসজিদের নাম শুনে বা দেখতে আসে। 400 বছর আগে এই মসজিদ যিনি বানিয়েছে, সরকার থেকে কিছু সহযোগিতা পেলে হয়তো মসজিদ আরো উন্নত হবে। সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। রাজাপুরে যে সকল প্রাচীন ঐতিহ্য আছে তার মধ্যে আমাদের গালুয়াতে এবং আনবাড়িতে দুটি মসজিদ আছে প্রাচীন। মসজিদ দুটোকে আমরা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছি এবং এখানে অন্যান্য যে সমস্যা আছে এগুলো সরকারের তরফ থেকে দেখা হবে, যাতে এই প্রাচীন ঐতিহ্যগুলোকে সংস্কার করা যায় এবং আরো বেশি মানুষের কাছে তুলে ধরা যায়, সেই ব্যবস্থাই আমরা করব। 1999 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই মসজিদটিকে সংরক্ষণের আওতায় নেয়। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদ উল ফিতরকে সামনে রেখে দিনাজপুর শহরের মালদহপট্টি এলাকায় জমে উঠেছে ব্যতিক্রমী বউবাজার। প্রতি শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে বসা এই বাজারে কম দামে পোশাক কিনতে ভিড় করছেন ক্রেতারা। সহকর্মী হারুনুর রশিদের রিপোর্ট, জানাচ্ছেন সীমান্ত বর্ধন। নারীরা কাপড় কিনতে আসেন বলেই বাজারটির নাম বউবাজার।
শুক্রবার সকাল থেকেই দিনাজপুর শহরের মালদহপট্টি, চুরিপট্টি ও বাসুনিয়াপট্টি এলাকায় রাস্তার দুই পাশে বসে এ বাজার। মূলত বিভিন্ন দোকানের কর্মচারীদের ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয় এ বাজার। কয়েক ঘন্টার জন্য বসা এই বাজারে তুলনামূলক কম দামে বিভিন্ন ধরনের কাপড় পাওয়া যায়। সময়ের সঙ্গে সঙ্গে বাজারটির পরিধিও বেড়েছে। এখন কাপড়ের পাশাপাশি জুতা, স্যান্ডেল সহ নানা ধরনের পণ্যও পাওয়া যাচ্ছে। ঈদ উল ফিতরকে সামনে রেখে বাজারটিতে এখন উপচে পড়া ভিড়। একটা আনন্দর খুশির কারণে যে একটা সামনে বছর ঈদ আসতেছে, খুব ভালো লাগতেছে। বউ বাজার আসে, দাম আছে ভালো, মোটামুটি যেমন যা পাচ্ছে তারা সেমন নিতেছে। ব্যবসা ভালোই চলতেছে। এরপর আর আমরা 2টা শুক্রবার পাবো। আর অন্যান্য দিনের তুলনায় লোকজন দেখা যাচ্ছে প্রচুর। হ্যাঁ, সবাই উৎসাহের সাথে কেনাকাটা করতেছে। বউ বাজারে আমি পাঞ্জাবি কিনলাম, 3 পিস কিনলাম, শাড়ি কিনলাম। প্রতি শুক্রবারেই এখানে বউ বাজার হয়। ঈদের জন্য আমদানি অনেক বেশি, মালগুলা সব জিনিসেই সুলভ মূল্যে পাওয়া যায়। বাজারের সার্বিক নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ। সমাগমকে কেন্দ্র করে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা পোশাকধারী পুলিশ মোতায়েন করছি এবং সাদা পোশাকে পুলিশ নিয়োগ করা হয়েছে। মালদাপট্টির মুখে এবং বিভিন্ন চেক পয়েন্টে আমাদের ট্রাফিক পুলিশ ব্যবস্থা আছে। তুলনামূলক কম দামে ভালো মানের পণ্য পাওয়ায় ক্রেতাদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই বাজার। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর মধুবাগে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে 5 সন্তানের জননীর মৃত্যু হয়েছে। মাকে হারিয়ে প্রায় দিশেহারা সন্তান। নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত না করে সড়কের পাশে বহুতল ভবনের নির্মাণ করায় এমন দুর্ঘটনার সৃষ্টি হয়েছে বলে দাবি করছেন এলাকাবাসী। তাইমুন ইসলাম রায়হানের রিপোর্ট। মা হারানোর বেদনা কতটা কষ্টদায়ক হতে পারে তা ছেলেরই আর্তনাদই বলে দেয়। আমি এই ঘরে আমার মার দ্বারা থাকতে পারবো না। সেকেন্ডে আমার রাত থেকে আমার 5 সন্তানের জননী রাশেদা বেগম রিকশা চালক স্বামী ও সন্তানদের সাথে থাকতেন রাজধানীর মধুবাগের এই বাসায়। সংসার চলতো মানুষের বাসায় কাজ করে। প্রতিদিনের মতো শুক্রবার রাতে কাজ থেকে ফেরার পথে হঠাৎ মধুবাগের 3 নম্বর গলির এই নির্মাণাধীন ভবনের সামনের দেয়াল ভেঙে পড়ে তার উপর। এতে গুরুতর আহত হন তিনি সহ আরো 2 জন। ভাই পাশে যাইতেছিল, তো এই ঘটনায় আমার ভাইয়ের পুরো পায়ে একদম অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছি, ওনে নেয়নি, ওখানে কাটে ফেলতে কইছে, ওখান থেকে পঙ্গু হাসপাতালে গেছে। মানে এখন অপারেশন যে করব, মানে 1,20,000 টাকা চাইছে শুধু অপারেশনের জন্য। টাকার জন্য এখন অপারেশন করে না, এমন অবস্থা। বেতার ঠেলায় আমার ভাই কাতরাইতেছে। কইছে পাউটা ডাইন পাউটা ভাঙে গেছে বাবা। 80,000 টাকা চাইছে, আমি 55,000 টাকা দিতে চাইছি। আমার তো কিছু নাই বাবা, ওই আওয়াল ভাঙে ফেলে পড়ছে বাবা। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মারা যান রাশেদা বেগম। হঠাৎ করে মনে করেন কি এই কথাটা শোনার পরে আমার কলজাটা ভাই, আমি কি করব, কলজাটা ফাটে গেছে। আমি এখন কেমন করে থাকবো। কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা না করে সড়কের পাশে বহুতল ভবন নির্মাণ করায় এমন ঘটনার সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন এলাকাবাসী। একজন মোটরসাইকেল নিয়ে আসছে, ওনারও আপনার পাওয়াটা শেষে গেল। আরেকজন হইলো আপনার পা ব্যথা পাইছে, ওনারও আপনার পঙ্গুতে নিয়ে গেছে, ওনারও পাও নাকি কাটা ফেলাই দিয়ে। আরেকজনের হাত এখান থেকে এখন পর্যন্ত শেষে গেছে। এই দেওয়ালটা বহুত আগের। এই এলাকার লোকে এই বাড়িওয়ালারে কয়েকবার বলছে যে দেওয়ালটা ঝুঁকিপূর্ণ, আপনারা এটা নির্মাণ করেন। বাড়িওয়ালা করে নাই। যাওয়া সে রাস্তার পাশে যদি এরকম একটা নর্মাল দুর্বলতা যদি প্রাচীর থাকে, সেটা কি বাড়িওয়ালার দেখার কোনো কিছু নাই? যে শোল ছাইরা দিছে, তারপর আমি সিএনজিতে হাতে লগে উঠিয়ে দিছি। তারপর আমি পিছে আমি আবার লোক নিয়ে গেছি ঢাকা মেডিকেলে, মানে যা দেখি লোক মারা গেছে। তবে বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি হাতিরঝিল থানা পুলিশ। আর নির্মাণাধীন ভবন মালিকের মুঠোফোনে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি তাকে। না বাসা নেই। না আমি মিথ্যে কথা কব না, এটা কি আমার মিথ্যে কথা? না নাই, ওনার ওয়াইফ আছে, বাচ্চা নিয়ে ঘুমাইতে আছে। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত ম্যাটেরিয়াল যা জমিতে পৌঁছে দেয় নিরবিচ্ছিন্ন পানি। আমাদের সুলভ, আমাদের শক্তি।